নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন যে বিষয়টি নিয়ে পড়ব সেই বিষয়টি হলো ভাষা, ভাষাবিজ্ঞান ও ভাষার প্রয়োজনীয়তা। মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সমস্ত অর্থযুক্ত ধ্বনি ব্যবহার করে তাই সৃজন করে ভাষা। যে কোনো ধ্বনির সমষ্টিকে ভাষা বলা যায় না, তাকে উচ্চারিত হতে হবে মানুষের বাকযন্ত্র থেকে। তাই আকার, ইঙ্গিত, ইশারা কোনো ভাষা নয়। যদিও আকার ইঙ্গিতের মাধ্যমে মনের ভাব কখনো কখনো প্রকাশ করা যেতে পারে, তো ভাষা বিজ্ঞানে তাকে ভাষা বলে স্বীকার করে না, কেননা বাকযন্ত্র থেকে উচ্চারিত হলেই তা ভাষার মর্যাদা পাবে। ভাষার সঙ্গে নিরূপণ করতে গিয়ে আচার্য সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত গ্রন্থে জানিয়েছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা। অর্থাৎ তার মতে ভাষা শুধু মানুষের বাকযন্ত্র থেকে উচ্চারিত হলেই হলো না, কিংবা কেবল কিছু অর্থবহ ধ্বনি সমষ্টি তা নয়, তাকে হতে হবে বহুজনবদ্ধ। অপরের কাছে অর্থহীন অং বং কোনো ভাষা নয়, তা পাগলের প্রলাপ। মানুষের মনের সঙ্গে ভাষার গভীর যোগ আছে। প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে নানা ভাবনার সৃষ্টি হয়, তারই কিছু অংশ প্রকাশিত হয় নির্দিষ্ট ধ্বনিগুচ্ছের নিয়ামনুক বিন্যাসে। অর্থদোতক সে ধ্বনিগুচ্ছ মনের ভাবকে অন্যের কাছে ব্যক্ত করে, আর অপ্রকাশিত অংশ মনের মধ্যে থেকে যায় চিন্তার আকারে। এখানে একটি বিষয় লক্ষ্য করবার মতো, তা হলো ধ্বনিগুচ্ছের নিয়ামনুক বিন্যাস। অর্থাৎ অর্থবহ ধ্বনি সমষ্টি যেমন তেমন করে বললে হবে না, নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনেই তার ব্যবহার। ভাষা ব্যবহারের এই নিয়মকানুনকে সাধারণভাবে বলা হয় ব্যাকরণ। ব্যাকরণের নিয়ম অনুসরণ করে ধ্বনিগুচ্ছ তৈরি করে বাক্য, বাক্যের পর বাক্য সাজিয়ে তৈরি হয় ভাষা, প্রকাশ করা হয় মনের ভাব। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের দেওয়া এ সংজ্ঞা তাই মনে হতে পারে খুবই সঙ্গতভাবে। মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে স্বপ্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ভাষার দুইটি রূপ, একটা তার বহিরঙ্গ রূপ ফর্ম, যা মূলত ধ্বনিকে নিয়ে, অন্যটি অন্তরঙ্গ রূপ কন্টেন্ট, যা অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো ভাষায় কোনো ধ্বনি কী অর্থ প্রকাশ করবে তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। মানুষের খেয়াল বসে বহু যুগ আগে তার সৃষ্টি হয়, তারপর তা বহুদিন প্রচলিত হওয়ার পর হয়ে গেছে সর্বজনের স্বীকৃত। তাই একই বস্তু বা বিষয় বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম পায়, তাদের মধ্যে ধ্বনিগত একটি পার্থক্য তৈরি হয়, কিন্তু অর্থের দিক থেকে তারা এক। আবার একই ভাষা সম্প্রদায়ের মধ্যে প্রচলিত শব্দের ধ্বনিগত পরিবর্তন ঘটতে পারে অর্থের পরিবর্তন। তাই ঝি শব্দের অর্থ কন্যা পরিণত হয়েছে চাকরানিতে, কিংবা সন্দেশের অর্থান্তর ঘটেছে খবর থেকে খাবারে। ভাষার সঙ্গে সমাজের একটা অবিচ্ছিন্ন যোগ আছে। আধুনিক ভাষাবিজ্ঞানে ভাষা আর সমাজের এই পারস্পরিক সম্পর্কের কথা মেনে নেওয়া হয়েছে। আমরা জানি প্রতিটি ভাষাই এক একটি বিশেষ জনসমাজে প্রচলিত। ওই ভাষার মাধ্যমে ওই গোষ্ঠীর মানুষ পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে থাকে, এইভাবে তৈরি হয় স্পিচ কমিউনিটি। তাই ভাষা ব্যক্তিমনের সৃষ্টি হলেও ব্যক্তিমনের মধ্যেই তার সীমাবদ্ধ নয়, বহুজনের মধ্যেই তার ব্যাপ্তি। তবে তার সীমারেখা নির্দিষ্ট থাকে মূলত একটি বিশেষ জাতি বা অঞ্চলের মধ্যে। সুতরাং ভাষার মূল বৈশিষ্ট্যগুলিকে ছকের সাহায্যে দেখানো যেতে পারে এইভাবে। ভাষা মানুষের কণ্ঠোচ্চারিত ধ্বনি সমষ্টি। ধ্বনিগুলির অর্থবহ, ধ্বনিগুলি বহুজনবদ্ধ, ধ্বনিগুলি মনের ভাব প্রকাশক। ধ্বনিগুলির নির্দিষ্ট ব্যবহার বিধি আছে, যা প্রতিটি ভাষার ক্ষেত্রে স্বতন্ত্র ও নিজস্ব। প্রতিটি ভাষায় দুটি প্রধান রূপভেদ সবসময় লক্ষ্য করা যায়। প্রথমটি সাহিত্যের ভাষা, আর দ্বিতীয়টি হলো কথ্য ভাষা। সাহিত্যের ভাষায় সাধুচলিত নানান রীতি যেমন সাহিত্যিকরা গ্রহণ করেছেন, তেমনি কথ্য ভাষায় সামাজিক স্তরভেদে অনুযায়ী ভাষা ব্যবহারের ভিন্নতা তৈরি হয়ে যায়, যাকে আজকাল বলা হয় সমাজ ভাষা। বাংলায় ভাষাবিজ্ঞান শব্দটি খুব প্রাচীন নয়।
লিঙ্গুইস্টিক্সের প্রতিশব্দ হিসাবে এর ব্যবহার। বিজ্ঞানসম্মতভাবে ভাষার গঠন ও প্রকৃতিগত আলোচনা থেকে ভাষার সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠার চেষ্টা করা হয় এখানে। সতত প্রগতিশীল ও সতত সক্রিয় এই বিদ্যা বিশেষ থেকে যাত্রা শুরু করে পৌঁছায় নির্বিশেষে। ফলত বিশেষ কোনো দৃষ্টান্ত থেকে তৈরি হয় নির্দিষ্ট নিয়ম বা ভাষাতাত্ত্বিক সূত্র। ফিলোলজি বলে আরেকটি কথ্য ভাষার আলোচনায় প্রায়ই শোনা যায়। একে বলা যেতে পারে বাংমীমাংসা বা সাংস্কৃতিক ভাষাতত্ত্ব। লিঙ্গুইস্টিক্সের সঙ্গে এর মৌল পার্থক্য আছে। ফিলোলজিতে সাধারণত বিশেষ কোনো ভাষার প্রাপ্ত নিদর্শনের বিশ্লেষণ করা হয়। মূল যোগ একটি বিশেষ ভাষার মধ্যেই সীমাবদ্ধ এবং অধিকাংশ ক্ষেত্রে তা প্রাচীন ভাষা। কিন্তু লিঙ্গুইস্টিক্সে প্রধানত জীবন্ত কথ্য ভাষার বিশ্লেষণ এবং তার থেকে সাধারণ সূত্রের অনুসন্ধান। তবে এই দুইয়ের সঙ্গে সবসময় পারস্পরিক যোগাযোগ রয়েছে। একটিকে বাদ দিয়ে অন্যটির আলোচনা অসম্ভব এবং অসম্পূর্ণ। তবে প্রাচীন ও মধ্যযুগে ফিলোলজি বা লিঙ্গুইস্টিক্সের কোনো শব্দই ব্যবহার হতো না। তখন ভাষা বিষয়ক যাবতীয় আলোচনা ব্যাকরণ বা গ্রামার নামে পরিচিত ছিল। ভাষাবিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষাবিজ্ঞান। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতো নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, ভাষাবিজ্ঞানও একইভাবে এগিয়ে চলছে চরম সত্য আবিষ্কারের দিকে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষাবিজ্ঞানের গতি হলো বিশেষ পার্টিকুলার থেকে সাধারণ জেনারেলের দিকে। এই পদ্ধতি হলো আরোহমূলক। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ করা, ডাটা কালেকশন ও নথিভুক্তকরণ করা। তারপর সে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ, অ্যানালাইসিস করে তার যথাযথ বর্ণনা, অবজেক্টিভ ডিসক্রিপশন করতে হবে। ভাষার উপাদানগুলি এইভাবে বারবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় যে একই রকম কারণে পরিপ্রেক্ষিতে একই রকমের ফল বা প্রতিক্রিয়া আসছে, তখন পরবর্তী ধাপে সে ব্যাপারটিকে সাধারণীকৃত করা হয়। এরপরেই অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা। এই অনুমান তারপর যাচাই, ভেরিফাইয়ের মাধ্যমে পরিণত হয় সূত্রে, লিঙ্গুইস্টিক্সতে। এইভাবেই ধাপে ধাপে এগিয়ে চলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। আমাদের মনে রাখতে হবে, ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না। অনেকে মনে করেন লিখিত ভাষা ও মুখের ভাষা একই, এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কীভাবে হয়েছে তা নিয়ে সকলে একমত হতে না পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। 5-6 কি 7,000 বছর আগে মানুষের মুখের ভাষাকে লিখন পদ্ধতিতে কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে। দ্বিতীয় যে কারণে ভাষাবিজ্ঞান কেবল মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় তা এই যে, যেখানে বহু সহস্র কোটি মানুষের কথা বলে বা মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। তাই মুখের ভাষাকেই ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন। সুতরাং ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার অর্থাৎ মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। লক্ষণীয় যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটা দুটো ভাষার কথা বলে না। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথাই বলে। আবার এর পাশাপাশি ভাষার সঙ্গে সমাজ, ভাষার সঙ্গে মানব মন, ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, ভাষা শিক্ষার প্রণালী, ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এমনকি মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার সম্পর্কগুলিও ভাষাবিজ্ঞানের আলোচনায় প্রবেশ করেছে। সুতরাং শুধু ভাষার ভেতরের বিজ্ঞানসম্মত আলোচনা নয়, ভাষা মানব সভ্যতার কীভাবে কাজ করে তাও সামগ্রিকভাবে ভাষাবিজ্ঞানের বিষয়। ভাষাবিজ্ঞানের আলোচনা নানা রকম হতে পারে। তার মধ্যে 3টি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। আবার অনেকেই মনে করেন দৃষ্টিভঙ্গি অনুসারে ভাষাবিজ্ঞানকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো এককালিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, আর একটা হলো কালক্রমিক বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান।
তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল স্যার উইলিয়াম জোন্স 1786 সালে। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে, কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। জোন্সের পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথুরে প্রমাণ নেই, তবে সংস্কৃত, গ্রিক, লাতিন ইত্যাদি প্রভৃতি ভাষাগুলি তুলনা করে মূল ভাষার একটি কাঠামো কল্পনা করা যেতে পারে। এই ভাষার নামকরণ হয় ইন্দো ইউরোপীয়। সমগ্র 19বিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয়। একথা অনস্বীকার্য যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার হাত থেকেই হয়েছে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞানে যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তরে আলোচনা করে। শুধু তাই নয়, কি কি কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কি কি কারণে ওই কালগত রূপান্তর হয় তার বিধিবদ্ধ আলোচনা করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে। কালক্রমিক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সাধারণত কোনো ভাষার বিভিন্ন কালের বিবর্তন ধারণা বিশ্লেষণ করে। এই ভাষার প্রাচীন উপাদান সন্ধান এবং উক্ত উপাদান বিশ্লেষণেরই মূল উপজীব্য। কালক্রমে ভাষার বিবর্তন দুইভাবে হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি নিরপেক্ষ। এইভাবে পাওয়া যায় দুটি শাখা, ব্যক্তিগত ভাষা বিবর্তন তত্ত্ব আর আছে সামগ্রিক ভাষার বিবর্তন তত্ত্ব। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না, বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি, সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান চারটি বিষয় হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। ধ্বনিবিজ্ঞান আলোচনা করে কিভাবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়। ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা পাই কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলি বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বের বিষয় পদের গঠন, পদের চেয়ে ছোট ছোট ভাষায় একক রূপের নানা প্রযুক্তি। বাক্যতত্ত্বের বিষয় হলো বাক্যের সার্বিক আলোচনা, বিচার ও বিশ্লেষণ। শব্দার্থ তত্ত্বের বিষয় শব্দের অর্থের পর্যালোচনা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার সংগঠনে আলোচনার উপরে বেশি গুরুত্ব আরোপ করে। ভাষাকে যদি মানব দেহের সঙ্গে কল্পনা করি তাহলে ভাষার অঙ্গ প্রত্যঙ্গগুলি হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি। এককালিক বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে কোনো একটি ভাষার এককালে রূপ বিশ্লেষণের পাশাপাশি ওই ভাষার অন্তর্গত ব্যক্তি কেন্দ্রিক বা গোষ্ঠীগত কিংবা অঞ্চলভেদে যে পার্থক্য তার বিশ্লেষণও করা হয়। ফলে এখানে এসে যায় ভাষা, উপভাষা ও ব্যক্তিভাষার প্রসঙ্গ। তার ফলে সৃষ্টি হয়ে যায় কতগুলি শাখার, সেগুলো হলো উপভাষা বিজ্ঞান, ভৌগোলিক ভাষাবিজ্ঞান, গঠন কেন্দ্রিক ভাষাবিজ্ঞান। একসময় এককালিক বা কালক্রমিক ভাষাবিজ্ঞানের সঙ্গে পার্থক্যকে বড় করে দেখাবার চেষ্টা করা হতো। বর্তমানে এই দুটি ভাষাবিজ্ঞানকে দেখা হয় পরস্পরের পরিপূরক হিসেবে, কেননা একের অপূর্ণতা অন্যের দ্বারা পূরণ সম্ভব। এই প্রসঙ্গে বিজ্ঞানী ব্লুমফিল্ডের মতটি প্রণিধানযোগ্য। অল হিস্টোরিক্যাল স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ বেসড আপন দ্য কম্পারিজন অফ টু অর মোর সেটস অফ
ডিসক্রিপটিভ ডাটা। মানুষের ভাষা সংক্রান্ত আলোচনার সূত্রপাত নির্দেশমূলক ব্যাকরণের মধ্য দিয়ে। পরবর্তীকালে সে আলোচনায় এসেছে বিজ্ঞানসম্মত আধুনিক দৃষ্টিভঙ্গি। তার ফলে ভাষাবিজ্ঞান নর্মেটিক গ্রামার থেকে পৌঁছতে সক্ষম হয়েছে লিঙ্গুইস্টিক্সে। এখানেই শেষ নয়, আধুনিক ভাষাবিজ্ঞানের অনুসন্ধান আরও বহুমুখী এবং বিশেষ লক্ষ্য হওয়ায় ভাষাবিজ্ঞানের নানা শাখার সৃষ্টি হয়েছে। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হল মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি। ভাষা বাস্তবে একটি অত্যন্ত জটিল বিষয়। ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্যকে উন্মোচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। একদিকে ভাষা এবং অন্যদিকে ভাষার সঙ্গে অন্যান্য সংলগ্ন মানব জীবনের নানা দিক। এই দুই দিক সমানতালে আলোচনা করতে ভাষাবিজ্ঞানের গবেষকদের প্রধানত দুদলে ভাগ হয়ে যেতে হয়। আমরা একটি ছকের সাহায্যে আলোচনা করতে পারি। ভাষাবিজ্ঞান দুই প্রকারের, একটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞান। প্রথম ক্ষেত্রে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয়, একে বলে প্রধান ভাষাবিজ্ঞান। দ্বিতীয় ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যা চর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান ও প্রয়োগ ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। প্রধান ভাষাবিজ্ঞানের ভাষার যে গঠন প্রণালী বা ভাষায় যে কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে তা প্রধানত 5টি শাখায় হয়। এই 5টি শাখা হল ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব। ফলিত ভাষাবিজ্ঞানের আমরা আলোচনা করি বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার কী সম্পর্ক। আজ যেমন সমাজ ও সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক, যার নাম সমাজ ভাষাবিজ্ঞান। মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম মনোভাষাবিজ্ঞান। মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্কর নাম স্নায়ুবিজ্ঞান। নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক, যার নাম নৃভাষাবিজ্ঞান প্রভৃতি। অপরপক্ষে বিদ্যাচর্চার অন্যান্য ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের সফল প্রয়োগ ফলিত ভাষাবিজ্ঞানের চর্চা আলোচিত হয়। যেমন সাহিত্য বিশ্লেষণে অথবা সাহিত্যের নান্দনিক দিকটি সঠিকভাবে তুলে ধরতে ভাষাবিজ্ঞানের সাহায্য বিশেষ জরুরি। শৈলীবিজ্ঞানে ভাষা ও সাহিত্যের এই দিকটি আলোচিত হয়। আবার বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম অভিধান বিজ্ঞান। তাহলে আমাদের আগের ছকটি একটু বিস্তারিত দেখা যাক যে ভাষাবিজ্ঞানের যে দুটি শাখা, প্রধান ভাষাবিজ্ঞান ও ফলিত ভাষাবিজ্ঞান। সে প্রধান ভাষাবিজ্ঞানের মধ্যে পড়ে ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। আর ফলিত ভাষাবিজ্ঞানের মধ্যে পড়ে সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান। ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। ভাষাবিজ্ঞানের যে শাখায় ধ্বনি বিষয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হয় তাকে ধ্বনিতত্ত্ব বলা হয়। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি এখানে মূল প্রতিপাদ্য। প্রতিটি ভাষায় কতগুলি মূল ধ্বনি থাকে, এদের স্বনিম বা ফনিম বলা হয়। এই সমস্ত স্বনিমের কিছু কিছু রূপ বৈচিত্র্য দেখা যায়, যা পূরক ধ্বনি বা উপধ্বনি নামে পরিচিত, অ্যালোফোন নামে পরিচিত। এই সবই ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়। এছাড়া স্বনিম ও উপধ্বনিগুলি কিভাবে উচ্চারিত হয়, তাতে কোন কোন অঙ্গের সহায়তা প্রয়োজন, কিংবা ধ্বনি বিচারের পদ্ধতি প্রক্রিয়া কি হবে, এই সমস্ত বিষয় ধ্বনিতত্ত্বের অন্তর্গত। একটি ভাষায় তার স্বনিমগুলির ভূমিকা কী, অথবা একটি স্বনিমের সঙ্গে আরেকটি স্বনিমের সংযোগের নিয়ম কি, তাদের পারস্পরিক অবস্থানের শর্তাবলী কেমন হবে, তা এই শাখায় আলোচিত হয়ে থাকে। রূপতত্ত্ব, মরফোলজি। একাধিক ধ্বনির মিলনে অর্থপূর্ণ একক শব্দ বা ওয়ার্ড তৈরি হয়। এই শব্দের গঠন, শ্রেণীবিভাগ, রূপ বৈচিত্র্য ও রূপ বৈচিত্র্যের সৃষ্টির নানা উপকরণ সম্পর্কে আলোচনা করা হয় রূপতত্ত্বে। ধ্বনি ও শব্দের মধ্যবর্তী অর্থপূর্ণ অন্য একটি একক আছে, যার মূল রূপ হল রূপিম বা মরফিম নামে পরিচিত। শব্দ গঠনে এবং তার রূপ বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই রূপিমের। রূপিম থেকে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে শব্দ গঠিত হয়, শব্দ ধাতুর সঙ্গে কি কি বিভক্তি ও প্রত্যয় যোগ হয়,
তার ফলে শব্দরূপ ও ক্রিয়ারূপ কেমন হয়, এই সমস্ত বিষয়ের বিস্তৃত আলোচনা রয়েছে রূপতত্ত্বে। সাধারণভাবে আমরা যাকে বলি ব্যাকরণ, তার একটি বড় অংশকে রূপতত্ত্ব বলা যেতে পারে। আর অবশিষ্ট অংশটি বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। মনের ভাব প্রকাশের জন্য আমরা বাক্য ব্যবহার করি। কখনো তা একটি রূপিম বা শব্দ দ্বারা গঠিত হতে পারে, কখনো বা তা গঠিত হতে পারে একাধিক রূপিম বা শব্দের দ্বারা। তবে তাদের যেমন তেমনভাবে বসালে বাক্য তৈরি হয় না, নির্দিষ্ট বিন্যাস বিধি মেনেই সাজাতে হয়। এই সমস্ত নিয়ম কানুনের আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। শব্দার্থতত্ত্ব। ভাষার বহিরঙ্গ রূপ বা প্রকাশ রূপ মূলত ধ্বনিকে নিয়ে, আর অন্তরঙ্গ রূপ এ রয়েছে অর্থের দোতনা। শব্দের অর্থ সবসময় একই থাকে না, তা পরিবর্তনশীল। যেমন একসময় মহাজন শব্দের অর্থ ছিল মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমানে এই শব্দের অর্থ হলো সুদখোর। একইভাবে মন্দির শব্দের অর্থ সাধারণ গৃহ থেকে হয়েছে দেবালয়। এই ধরনের প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। আবার প্রসঙ্গ অনুযায়ী একই শব্দের নানা অর্থের নানা প্রকার অর্থ হতে পারে। শব্দার্থতত্ত্ব রয়েছে এই সমস্ত বিষয়ের আলোচনা। অভিধান বিজ্ঞান। ভাষার ধ্বনিগত দিক ও অর্থগত দিকের মধ্যে সংযোগ রক্ষা করে অভিধান বিজ্ঞান বা লেক্সিকোগ্রাফি। ভাষার ধ্বনিগত দিক ও অর্থগত দিকের মধ্যে সংযোগ রক্ষা করে অভিধান। যে কোনো শব্দের প্রতিশব্দের কী কী আছে, ওই শব্দের ব্যুৎপত্তি নির্ণয় কেমন হবে, তা আমরা জানতে পারি অভিধান থেকে। বহু প্রাচীনকাল থেকে প্রায় সব দেশে অভিধান রচনা করার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এই গতানুগতিক পদ্ধতি পরিহার করে আরও বিজ্ঞানসম্মতভাবে অভিধান রচনার বিষয়ে ভাষাবিজ্ঞানের উদ্যোগী হয়েছেন। তার ফলে বর্তমানে অভিধান থেকে পাওয়া যায় শব্দের উচ্চারণবিধি, প্রসঙ্গ অনুসারে অর্থের পরিবর্তন, আঞ্চলিক তথা উপভাষাগত উচ্চারণ ও অর্থ পার্থক্য। একসময়ে অভিধান বিজ্ঞানকে ভাষাবিজ্ঞানের শাখা হিসাবে বিবেচনা করা হতো না, কিন্তু বর্তমানে আধুনিক ভাষাবিজ্ঞানে এটি একটি সংযোগমূলক শাখা হিসেবে স্বীকৃত। লিপি বিজ্ঞান। মুখের কথার ব্যাপ্তি খুব সীমিত, স্থান ও কালের সীমায় তার সীমাবদ্ধ। তাকে স্থায়িত্ব দেওয়ার জন্য লিপির সাহায্য প্রয়োজন। লিপি পারে এক কালের কথাকে অন্য কালে পৌঁছে দিতে, এক স্থানের কথাকে অন্য স্থানে জায়গা দিতে। তাই প্রাচীনকাল থেকে নিজের মনোভাবকে স্থায়িত্ব দিতে মানুষ সাহায্য নিয়েছে লিপি পদ্ধতির। বিভিন্ন যুগে বিভিন্ন ভাষার লিপি পদ্ধতির ক্রমিক বিবর্তন, প্রতিটি ভাষার লিপি পদ্ধতির নিজস্ব বৈশিষ্ট্য এবং তার ক্রমিক উন্নতির বিচার বিশ্লেষণও আলোচনা করা হয় লিপি বিজ্ঞানে। শৈলীবিজ্ঞান বা স্টাইলিস্টিক্স। প্রতিটি ভাষার উপাদান উপকরণ নিজস্ব, তাদের বিন্যাস ও প্রয়োগবিধির স্পষ্ট নীতি আছে, আর তা মেনেই ব্যবহৃত হয় ওই ভাষা। কিন্তু ব্যক্তিগত প্রবণতা অনেক সময় প্রচলিত রীতিনীতিকে অতিক্রম করে যেতে পারে। ব্যাকরণের এই নিয়ম লঙ্ঘনকে সবসময় অশুদ্ধ প্রয়োগ বলা যায় না, বিশেষত যখন কাঙ্ক্ষিত বক্তব্যের সঙ্গে সঙ্গতি সূত্রে গ্রন্থিত সে প্রয়োগ। ভাষা ব্যবহারে এই ধরনের বৈচিত্র্য নতুন শৈলীর সৃষ্টি করে। বক্তা বা লেখকের ভাবনা, অনুভূতি ও বিশেষ মনোভঙ্গির পরিচয় বহন করে তার শৈলী। সুতরাং শৈলীকে বলা যেতে পারে বিশেষ প্রকাশভঙ্গি, যা প্রচলিত নিয়মের অতীত। শৈলীবিজ্ঞান সম্পর্কে টার্নারের মতটি এখন স্মরণ করা যেতে পারে। Stylistics is the part of linguistics which concentrates on a variation in the use of language. বর্তমানে শৈলীবিজ্ঞান ভাষাবিজ্ঞানের একটি অন্যতম প্রধান উপবিভাগ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। উপভাষা বিজ্ঞান বা ডায়ালেক্টোলজি। একটি বিশেষ ভাষা অঞ্চলের মধ্যে সর্বত্র একই প্রকার ভাষা ব্যবহার হয় না। অঞ্চলভেদে ধ্বনিগত রূপগত বেশ কিছু পার্থক্য তৈরি হয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় আঞ্চলিক উপভাষার। যেমন বাংলা ভাষায় 5টি প্রধান উপভাষা রয়েছে। একদা এককালিক ভাষাবিজ্ঞানের অন্তর্গত এই ধারায় ভাষার অঞ্চলগত পার্থক্য বিষয়ে অনুসন্ধান ও স্বাতন্ত্র্যসূচক ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হয়। ভৌগোলিক ভাষাবিজ্ঞান বা জিওলিঙ্গুইস্টিক্স। উপভাষা বিজ্ঞানের মতো ভৌগোলিক ভাষাবিজ্ঞানেরও ভাষাবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য ধারা। মূলত বিভিন্ন ভাষার ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয় এই ধারায়। কোনো বিশেষ অঞ্চলের জনজীবনের সঙ্গে ওই অঞ্চলের বিজ্ঞানে প্রচলিত ভাষার একটা যোগাযোগ থাকে, ভাষা ব্যবহারে তার প্রভাবও পড়ে। আবার ওই বিশেষ অঞ্চলের মানসিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রভাব অস্পষ্ট থাকে না ভাষা ব্যবহারের ক্ষেত্রে। এক ভাষা অন্য ভাষাকে যুগে যুগে কেমনভাবে প্রভাবিত করেছে তা আলোচনাও ভৌগোলিক ভাষাবিজ্ঞানে। তাই একে অনেকে ভাষাবিজ্ঞানী ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের অন্তর্গত বলে মনে করেন। সমাজ ভাষাবিজ্ঞান বা সোশিওলিঙ্গুইস্টিক্স। অঞ্চলভেদে যে কোনো ভাষারই কিছু কিছু রূপভেদ তৈরি হয়, একে বলা হয় আঞ্চলিক উপভাষা। আবার একই অঞ্চলে সামাজিক স্তরভেদে কোনো ভাষা স্তরভেদের জন্য ভাষা ব্যবহারে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, একেই বলা হয় সমাজ উপভাষা।
একই অঞ্চলে বসবাসকারী একজন শ্রমিক, একজন রাজমিস্ত্রি, একজন দোকানদার, একজন শিক্ষক একই ভাষায় কথা বলেন না। প্রত্যেকের শিক্ষা-দীক্ষা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থান এবং তার ভাষা ব্যবহারে প্রভাব ফেলে। তাছাড়া বয়সভেদেও ভাষা ব্যবহার বদলে যায়। ধর্ম এবং বর্ণ মানুষের ভাষা ব্যবহারকে প্রভাবিত করে। প্রকৃতপক্ষে বক্তার, শ্রোতার পারস্পরিক অবস্থা এবং অবস্থান তাদের ভাষা ব্যবহারকে সর্বদাই নিয়ন্ত্রণ করে। ভাষাবিজ্ঞানের যে শাখা এর আলোচনা তাকে বলা হয় সমাজ ভাষা বিজ্ঞান। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।